প্রায় 350টা সিঁড়ি নামা, তারপরে 350টা সিঁড়ি ওঠা, চারটিখানি কথা নয়। আর এখানে সবচেয়ে বড় প্রবলেমটা আমরা ফেস করছি, এখানে কেউ না টাকা চেঞ্জ দিতে চাইছে না। এবার খাবো চিকেন আর ভাত। সো গুড মর্নিং ফ্রম জগদলপুর, ডে 2। আজকে সময় মতো আমরা বেরিয়ে পড়েছি আজকে দন্তেশ্বরী মন্দির দেখতে। আর সুজনবাবু চলে এসেছেন টাইম মতো। এখন আমাদের ফার্স্ট এখানে ব্রেকফাস্ট করার কথা ছিল, কিন্তু ব্রেকফাস্ট করলাম না। যদি হয় আস্তে আস্তে আর খেতে নেব। হ্যাঁ, এখানেও খাওয়া যায়, এখানে একটা দোকান আছে, সেখানেও খাওয়া যায়। কিন্তু প্রথম যে জায়গাটা দেখা আমাদের যেতে হবে সেটা হচ্ছে আমাদের দন্তেশ্বরী মন্দির, দন্তেশ্বরী টেম্পল আর সতীপীঠ। আর অনেক জায়গায় কভার করা আছে, যেহেতু আমাদের আজকে লাস্ট দিন। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই বিশেষ জগদলপুর সিরিজের ব্লগ। অনেকগুলো জায়গা কভার করতে হবে আজকে, টাইম মতো বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়েছি অলরেডি। এখন আমরা একটু জলগুলো কিনবো, দুটো জল নিয়ে যাবো, মিনারেল ওয়াটার, মানে সারা রাস্তাতে নিয়ে চলতে হবে। আর টিফিন করলাম না, কেউ করতেও চাইছে না। বললো যে ডাইরেক্ট আমরা স্পটে যাব। আর রাস্তার সঙ্গে কিছু কেক বিস্কুট নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখান থেকে দন্তেশ্বরী মন্দির প্রায় 90 কিলোমিটার, যেতে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লেগে যাবে। কিন্তু চারদিকে যে দৃশ্যটা আর হাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাকৃতিক হাওয়া অতুলনীয়। এসে গেলাম আমরা আমাদের প্রথম দ্রষ্টব্য জায়গা, সেটা হচ্ছে দন্তেশ্বরী মন্দির। দন্তেশ্বরী মন্দির একটি সতীপীঠ, 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ, যেখানে মা সতীর দাঁত পড়েছিল। এই নিয়ে আমার চ্যানেলে আপনারা 4 নম্বর সতীপীঠ দর্শন করতে চলেছেন। কিন্তু অন্য আর 5টা সতীপীঠ সম্পর্কে আমি যেমন ডিটেলসে আর বিশদভাবে দেখানোর চেষ্টা করি, জানি না এটা সম্পর্কে দেখাতে পারবো কি না, কারণ সময় খুব অল্প আর তাড়াতাড়ি আমাদের পরের জায়গাগুলো যেতে হবে। তাই মনে হয় না এটা সম্পর্কে এত ডিটেলসে কিছু বলতে পারবো আর খুঁটিয়ে দেখাতে পারবো। তো যতটুকু চেষ্টা করব দেখানোর। এখান থেকে আমাদের এখনও গেট থেকে প্রায় এখনও আমাদের 500 মিটার এগোতে হবে, আর একটুখানি যেতে হবে। আর বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা রয়েছে। তো চলুন আমার সঙ্গে। জগদলপুরের দন্তেওয়াড়া শহরে অবস্থিত 600 বছরের পুরনো দন্তেশ্বরী মন্দিরটি বস্তারে চিন্দক নাগবংশী রাজারা নির্মাণ করেছিলেন। 1224 খ্রিস্টাব্দে যতনপাল নামক একটি প্রত্নতাত্ত্বিক স্থানে আবিষ্কৃত একটি শিলালিপি অনুসারে দেবী মানিকেশ্বরী ছিলেন চিন্দক নাগবংশী রাজা নরসিংহ জগদেব ভূষণের অভিভাবক দেবী।
ভৈরবগড় শিলালিপি অনুসারে সেই সময়ের দেবী দন্তেশ্বরী মানেকেশ্বরী দেবী নামে পরিচিত ছিলেন। এখানে মা সতীর একটি দাঁত পড়ে যাওয়ার পর এই স্থানটি সতীপীঠ নামে বিখ্যাত হয়ে ওঠে। এই মন্দিরটি একাদশ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। পরবর্তীকালে 1400 শতাব্দীতে প্রতারুদ্রের ভাই অর্ণবদেব এটি মেরামত করেছিলেন। এই মন্দিরের সামনে রয়েছে এই পুজো দেওয়ার ব্যবস্থা। পুজোর যাবতীয় সামগ্রী এখান থেকেই নিতে হবে। তারপর আমরাও নিচ্ছি, আমরাও পুজো দেব। এই কতগুলো পুজোর ডালা কিনে এই এখান থেকে আমরা প্রবেশ করব, চটি খুলে, জুতো খুলে। তো ভিতরে যাব এখন আমরা। हम लेंगे ना पूरा, कितना लेंगे? 60 के लिए? हाँ 60 में आएगा ना? नहीं आएगा, हम लोग का नहीं है। এই দন্তেশ্বরী মাতার মন্দিরটি 4টে অংশে বিভক্ত: গর্ভগৃহ, মহামণ্ডপ, মুখ্যমণ্ডপ এবং শোভামণ্ডপ। গর্ভগৃহ এবং মহামণ্ডপ তৈরিতে পাথর ব্যবহার করা হয়েছিল। মন্দিরের সামনে রয়েছে একটি গরু স্তম্ভ। মন্দিরটি বিশাল প্রাচীর দ্বারা ঘেরা একটি বিশাল উঠোনে অবস্থিত। দন্তেশ্বরী মায়ের মূর্তিটি হল কালো পাথরে খোদাই করা 6টি বাহুতে অস্ত্রশস্ত্র ধারণ করা মহিষাসুর মর্দিনীর। এই হচ্ছে মেন মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে গর্ভগৃহ। সেই গর্ভগৃহের মধ্যেই পুজো করা হয়, কিন্তু ভেতরে ছবি তোলা মানা, তাই ভেতরে ফটো দেখাতে পারবো না, মানে ভেতরের গর্ভগৃহের ভিডিও করতে পারবো না। তাই আমাদের বাইরে থেকে দর্শন করতে হবে, আর ভেতরে আমি গিয়ে ক্যামেরা ছাড়াই দর্শন করব। ঠাকুর দর্শন শেষ, প্রসাদ নিলাম এখান থেকে সামনে। ভেতরটাই মেন দেখার জিনিস ছিল, কিন্তু ভেতরে তো ফটো তোলা মানা। চাইলে লুকিয়ে করা যেত, কিন্তু করলাম না, নিয়ম মেনে করা চলা উচিত। সিসিটিভি ক্যামেরা রয়েছে, সিসিটিভি ক্যামেরা লুকিয়ে করতে পারতাম, কিন্তু করলাম না। বাইরেটুকু দেখালাম। তবে জায়গাটা খুব অনেক বড় জায়গা জুড়ে রয়েছে। আর এখানে সবচেয়ে বড় প্রবলেমটা আমরা ফেস করছি, এখানে কেউ না টাকা চেঞ্জ দিতে চাইছে না। যেখানে যাবেন, যেখানে কিছু জিনিস কিনবেন, ধরুন 50 টাকার জিনিস কিনলেন, বা আপনি দিলেন 100 টাকা, 50 টাকা চেঞ্জ কেউ দিতে চায় না, বলে 50 টাকা আমায় 50 টাকাই দিতে হবে। এটা আবার কেমন ধরনের জায়গা আমি নিজেরই বুঝতে পারছি না। বা ধরুন আপনি 30 টাকার জিনিস কিনলেন, 50 টাকার নোট দিলেন, 20 টাকা চেঞ্জ নেই ওদের কাছে। তো এই জিনিসগুলো আপনাদের এখানে সমস্যার সম্মুখীন হতে পারে, আমরা যেটা ফেস করছি এখানে। তাই সেই হিসাবে দরকার পড়লে ম্যাক্সিমামটাই আমরা অনলাইন পেমেন্ট করছি, কিন্তু সবসময় তো অনলাইন পেমেন্ট করা সম্ভব হয় না। কিছু কিছু জায়গায় আমাদের ক্যাশও করতে হয়। সেদিক থেকে আমাদের এইটাই একটু প্রবলেম ফেস করছে এই জগদলপুর আর ভাইজ্যাগে। ভাইজ্যাগে করেছিলাম, এখানেও করেছি, তাই না? চেঞ্জ কেউ দিতে চায় না। এখানে 100 টাকার জিনিস 100 টাকায় দিতে হবে। প্রসাদ খেলাম, নারকেল। এখানে কাজ মোটামুটি শেষ, বাইরে যাবো এবার, পরের জায়গায় দেখা হচ্ছে আবার। প্রতি বছর দশেরার সময় আশেপাশের গ্রাম এবং জঙ্গল থেকে হাজার হাজার আদিবাসীগণ এখানে দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন। আশ্বিন মাসে অর্থাৎ ইংরেজি সেপ্টেম্বর অক্টোবর মাসে ভক্তরা এই মন্দিরে নবরাত্রি উদযাপন করেন। তো আমাদের দন্তেশ্বরী মন্দির দেখা শেষ। এবার আমরা তিরথগড় যাচ্ছি। তো তিরথগড়ে এক ফলস আছে, কিন্তু ফলস দেখার আগে তার আগে আমরা লাঞ্চ করতে হবে। যেখানে আমাদের বলা রয়েছে তিরথগড়ে একটা দোকানে কষা কষা চিকেন কষা, গ্রামের মুরগি আমাদের জন্য বানাচ্ছে। গিয়ে আমাদের এখন গিয়ে লাঞ্চ করতে হবে চিকেনের জন্য। কিন্তু ওখানে পৌঁছতে এখনো 1.5 ঘন্টা লেগে যাবে, প্রায় 95 কিলোমিটার এখান থেকে।
তো অলরেডি সুজনবাবু ফোন করে জানিয়ে দিয়েছেন ওদেরকে যে আমাদের জন্য চিকেন রেডি করে রাখতে, ভালোভাবে বানিয়ে রাখতে। তো সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমাদের আজকের মহাভোজ। এই যে ব্রিজটার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, সেই ব্রিজটা নকশালদের আক্রমণে মানে নকশালদের বোমার আঘাতে এই ব্রিজের দুপাশে যে পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা ছিল সেটা পুরো উড়ে গেছে। এখন আর সেই ব্রিজটা মানে প্রায় অর্ধেকই উড়ে গেছে বলতে গেলে। দুদিকে কোনো ঘেরা জায়গা নেই, পুরো ওপেন জায়গা, আর এর পাশে নদী বয়ে চলেছে। সুজনবাবুর সঙ্গে কথা বলে যা বুঝলাম, নকশালরা এখনও এইসব এরিয়াতে রয়েছে, তবে সেটা জনসাধারণের জন্য কোনো প্রবলেমের কারণ হয়ে ওঠে না। যারা পুলিশ বা যারা নেতা জাতীয় কোনো মানুষ থাকেন তারা যদি এখানে আসেন কোনো রকমে ঘুরতে বা কোনো রাউন্ড দিতে আসেন, তখন একটা খবর চলে যায় এদের কাছে, আর তারাই পুলিশদের বা নেতা জাতীয় কোনো লোকেদের ক্ষেত্রে তারা একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় নকশালরা, কিন্তু জনসাধারণের জন্য কোনো প্রবলেম করে না। ঠিক আছে, চলুন যাত্রা কন্টিনিউ। তো আমরা তিরথগড়ে পৌঁছলাম। তিরথগড়ের এটা হচ্ছে একটা কার পার্কিং এরিয়া, গাড়ি বাস সব পার্কিং করা আছে। এখান থেকে আমরা একটা দোকানে, যে দোকানে আমাদের এই চিকেন কষা খাওয়ার কথা ছিল সেখানে যাব। সেখানে অলরেডি মনে খাওয়া তৈরি হয়েও গেছে। তারপর আমরা তিরথগড় ফলস দেখতে যাব। আগে খাওয়া দাওয়াটা করে নিই, প্রায় 1:30 বাজতে চললো। তো আর খুব ধুলো উঠছে এখানকার বেশিক্ষণ দাঁড়ানো ঠিক নয়। সবাই গাড়ি থেকে নামছে, তারপর আমরা খেয়ে নিয়ে তিরথগড় ফলস দেখতে যাব। ডাল দিয়েছে, ভাত, স্যালাড, পেঁয়াজ।
নিয়েছি, একটা সত্যি ছিল কিন্তু এত ঝাল খেলাম না আমরা। কিন্তু মেন যেটা তার জন্য আসলাম সেটা খাবো। এই হচ্ছে চিকেন, সামনে নিয়ে এলাম। এবার খাবো চিকেন আর ভাত। দিচ্ছি ফোড়নটা দিই। যেমন বলেছিলাম দেবো চিকেনটা সেভাবেই বানিয়েছে, বেশি ঝাল দেয়নি, হালকা ঝাল, কিন্তু খেতে চমৎকার হয়েছে। খাই। পেঁয়াজ সঙ্গে এই পাঁপড়, আমার উড়ে যাচ্ছে খাওয়া খেয়ে, তবে আমার দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ। চিকেনটা খেয়ে পোষালো না, একটু খাওয়ার ইচ্ছা ছিল। 500 টাকা দাম নিয়েছিল, আগে 950 টাকা দিলে বড় মুরগি পাওয়া যেত, কিন্তু 950 টাকা চালের জন্য পক্ষে একটু বেশি হয়ে যেত, তাই নিলাম না, 500 টাকাটা নিলাম। যাকে যা খেয়েছি ভালোই লেগেছে। এবার তিরোদগড় ফলস দেখার পালা। এখানে এন্ট্রি ফ্রি আছে 50 টাকা করে পার হেড, আমাদের 4 জনের 200 টাকা টোটাল। ঢুকেই দেখছি চারপাশে গাছে গাছে বানর। এই বাদরে একটা ভয় কি যে ক্যামেরা না কেড়ে ফেলে নেয়। এখানে টিকিট জমা দিতে হবে। ক্যামেরা ये मेरे पास है, पास টিকিট দেখিয়ে এবার আমাদের সামনে গিয়ে যেতে হবে। 350টা সিঁড়ি আছে, জানি না সবাই যেতে পারবে কি না। বাবা তো আগে স্যারেন্ডার করে দিয়েছে, তাই বাইরে বসে আছে। তো এখানে বাঁদরের জন্য বলা আছে, কেউ বাঁদরকে খেতে দেবেন না, তাদের জন্য যথেষ্ট খাদ্য মজুদ আছে জঙ্গলে। বাহ, খুব সুন্দর। 350টা সিঁড়ি, আর এদিকে হচ্ছে বাঁদরের উৎপাত। চলো এই যে বসে আছেন তার পুরো পরিবার নিয়ে, ভালো বেশ। চলো প্রায় 350টা সিঁড়ি নামা, তারপরে 350টা সিঁড়ি ওঠা, চারটিখানি কথা নয়, অনেকটা এখন নিচে নামতে হবে। প্রায় অর্ধেক রাস্তা কমপ্লিট করেছি। বস্তারের সবচেয়ে সুন্দর জলপ্রপাত তিরোদগড় জলপ্রপাত কাঙ্গের নদী এবং এর উপনদীগুলো থেকে অথবা মুঙ্গা বহারের মতো কিছু কিছু ছোট ছোট জলপ্রপাত থেকে গঠিত হয়েছে। বস্তারের বেশিরভাগ নদী এবং জলপ্রপাত সাধারণত বহুবর্ষজীবী হয় না, তবে এই তিরোদগড় জলপ্রপাতের প্রবাহ বজায় রাখার জন্য কাঙ্গের নদীকে যথেষ্ট বেগ পেতে হয়।
বর্ষাকালে তিরথগড় জলপ্রপাত জলে প্লাবিত হয়ে তার খালগুলির সাথে পূর্ণপ্রস্থে প্রবাহিত হয় এবং জলপ্রপাতের বিশাল স্তূপ হিসাবে প্রতিফলিত হয়। অক্টোবরের পরের মাস থেকে তিরথগড়ের এক অন্য রূপ ফুটে ওঠে। অন্যান্য জলপ্রপাত পাথুরে কাঠামো থেকে নেমে একটি নির্দিষ্ট গভীরতায় পড়ে জলপ্রপাত তৈরি করে, সেখানে তিরথগড় জলপ্রপাত দুটি থেকে সর্বোচ্চ সমভূমিতে 200 মিটার পর্যন্ত প্রশস্ত হয় এবং উচ্চতা হয় 110 ফুট। এখানকার পাথরের খোদাই এতটাই আশ্চর্যজনক যে এটি জলপ্রপাতগুলিকে এক অনন্য দৃশ্য প্রদান করে। এখানকার এক একটি ছোট ছোট শাখা নদীগুলো প্রায় 100 ফুট প্রবাহিত হওয়ার পরে 5 থেকে 10 মিটার বা 1 থেকে 2 ফুট ধাপে ধাপে প্রবাহিত হয়ে অসংখ্য জলপ্রপাত তৈরি করে। এই কারণে তিরথগড় জলপ্রপাতকে জলপ্রপাতের একটি গুচ্ছ বলা হয়। এখানে দুটি পর্যায়ে দুটি প্রধান জলপ্রপাত পতিত হয়, যার উচ্চতা 300 ফুটেরও বেশি। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস হলো এই জলপ্রপাতে ঘোরার আদর্শ সময়। সো তিরথগড় ফলস দেখা শেষ। এবার আমাদের 350টা সিঁড়ি উপরে উঠতে হবে, এটাই খুব কষ্টকর। ঠিক আছে, উঠি, উপরে উঠে আবার পরের ডেস্টিনেশনে দেখা করব। আর এখন আমাকে ক্যামেরা চার্জ দিতে হবে, ক্যামেরা চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো আবার উঠে গিয়ে গাড়িতে দেখা করব, চলুন। আমরা যেখানে এলাম সেই জায়গার একটা পুরো ঘন জঙ্গলের মধ্যে, জায়গাটার নাম হচ্ছে ধুরমা ধারাস। নামটা শুনে একটু অদ্ভুত লাগছে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর জায়গা। এখানে একটা জায়গায় মানে বাম্বু রাফটিং হয়। বাম্বু রাফটিং 4 জনের যদি নেন, 4 জনের জন্য বাম্বু রাফটিং হলে পার পার্সন 200 টাকা করে, আর সিঙ্গেল পার্সন নেবে 100 টাকা করে। কিন্তু আমাদের কপাল খারাপ যে এখানে বাম্বু রাফটিং 4:30-র মধ্যেই বন্ধ করে দিয়েছে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন সুজনবাবু, উনি বারবার রিকোয়েস্ট করলেন, কিন্তু ওরা কেউ রাজি হলো না, বললো কোর্টের অর্ডার আছে 4:30-র মধ্যে বন্ধ করে দিতে হবে। তাই এবার আমরা বাম্বু রাফটিংটা দেখলাম না, করতে পারলাম না। আমার তো করার খুব ইচ্ছে ছিল। এখানে একটা মাটির মধ্যে এত বড় একটা কেন্ন দেখুন, দেখাচ্ছি আপনাদের। আর কেন্ন মানে খুব বড় আকারের কেন্ন, এই দেখুন। আমার গায়ের লোম দাঁড়িয়ে পড়েছে লাস্টে। হ্যাঁ, একটা লোক দেখছি না, কে কথা বলছে এরকম। এখানে প্রচুর পাখি রয়েছে, টিয়া, ময়না, তোতা, 1000টা পাখি রয়েছে, আর জোরে জোরে ডাকছে। আর এই জায়গাটা একদম পুরো শান্তশিষ্ট জায়গা। হ্যাঁ, বাম্বু তো রয়েছে, কিন্তু বাম্বু বোটিং করাচ্ছে না এখন, করা ভালো হতো। চলুন, যদি না করতে পারি দেখাতে তো পারবো একটুখানি। এই যে সব বাম্বু রাফটিং, এখানে বসে বাম্বু রাফটিং হয় 4 জনের। সত্যি এটা একটা অন্য এক্সপিরিয়েন্স ছিল, যদি করতে পারতাম। এর উপর বসে তো হয় না?
তো এখানকার পালা শেষ। ধুমরাধারাস এটা জগদলপুরে অন্যতম একটা অফবিট জায়গা, খুব একটা লোক আসে না এখানে। এখানে মেনলি ওই বাম্বু রাফটিংটা করলে ভালো লাগতো, কিন্তু বন্ধ হয়ে গেছে। অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও করলো না, মানে রাজি হলো না কেউ। ওটা যদি করতে পারতাম তো খুব ভালো লাগতো, আরও অ্যাট্রাকশানটা বাড়তো। যাই হোক, যদি কোনো দিন ধুমরাধারাস আসেন এই বাম্বু রাফটিংটা করে নেবেন, ভালো লাগবে বেশ। আর চারদিকে পুরো জায়গাটা হচ্ছে ডেন্স ফরেস্ট, পুরো জঙ্গলে ঢাকা। তো এখানকার পালা তো এমনি হয়ে গেল। এরপর আমরা যাব জলপসাগর লেক, বাস্তার প্যালেস, এইসব জায়গাগুলোতে। সন্ধেও প্রায় হয়ে এসছে, 5:15 বাজে। এবার আমাদের গাড়িতে উঠতে হবে। জায়গাটা শীতকালে আরও ভালো লাগবে এলে, তখন বাম্বু রাফটিংটা খুবই ভালো হয়। এখন যাই টাউনের দিকে, জগদলপুর টাউনের দিকে আমরা যাব এবার। সেখান গিয়ে জলপসাগর লেক, বাস্তার প্যালেস এগুলো দেখব। সঙ্গে থাকুন। बहुत नीचे उतरना पड़ता है ना। ধুরমাধারাস থেকে জগদলপুর ফেরার পথে আমরা দেখে নিলাম কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে জগদলপুরে ফিরে আমরা পৌঁছে গেলাম গোকুল সুইটসে মিষ্টি কিনতে। মিষ্টি কেনার পরে আমরা সোজা চলে এলাম বস্তার প্যালেসে, কিন্তু বস্তার প্যালেস তখন বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমরা বাইরের এরিয়াটুকু ঘুরে দেখলাম। বস্তার প্যালেসের পর আমরা চলে এলাম দলপতসাগর পার্কে, যেখানে একটি সুন্দর লেক রয়েছে। লেকের পাশে রয়েছে সুন্দর পার্ক, বসার ব্যবস্থা এবং বাচ্চাদের জন্য খেলার জায়গা। দলপতসাগর লেক দেখে আমরা চললাম আমাদের হোটেলের দিকে। সময় এসে গেছিল আমাদের সারথি সুজনবাবুকে বিদায় জানানোর। তো আজকে আমাদের জগদলপুর যাত্রা এখানেই শেষ হলো। তো আমাদের যিনি ঘুরিয়ে দেখিয়েছেন জন সরকার, ওনার এই সার্ভিস আমরা খুবই এত ভালো লেগেছে যে বলার কোনো ভাষা নেই। যখন যেখানে লাঞ্চ করানোর দরকার ছিল বা ব্রেকফাস্ট করানোর দরকার ছিল বা একটু হালকা চা খাওয়ার দরকার ছিল, উনি আমাদের সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। আর এত সুন্দর আমাদের ঘুরিয়ে দেখেছেন যে বলার নয়। যেখানে ঢোকা যাচ্ছিল বা ঢোকার সমস্যা হচ্ছিল বা আমাদের কিছু ভাষাগত প্রবলেম হচ্ছিল, উনি যথেষ্ট হেল্প করেছেন আমাদের। তো সুজনবাবু ভালো থাকবেন। আর এনার নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আপনারা জগদলপুরে আসেন, এনাকে চেনেন যদিও, তাও আমি বলবো যদি জগদলপুরে আসেন এনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ট্যুরিজমের জন্য। ইনি আপনাকে যথেষ্ট ভালো সার্ভিস দেবেন। তো সুজনবাবু ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। সুজনবাবুকে বিদায় জানিয়ে রাতের ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ পরের দিন ভোর 5টায় আমাদের জগদলপুর থেকে বাড়ি ফেরার ট্রেন ধরার ছিল।
ট্রেনের নাম 18006 সম্বলেশ্বরী এক্সপ্রেস। সকাল 8:30টায় গাড়ি প্রায় 2 ঘন্টা লেট করে পৌঁছলো হাওড়া স্টেশনে। তো আমরা হাওড়া পৌঁছলাম শেষমেশ। গাড়ি 2 ঘন্টা লেট। 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, আমাদের গাড়ি পার্কিং ছিল 22 নম্বরে। এত লেট ভাবতেই পারিনি। বাড়ি যে গাড়ি সকাল 5:30টায় আসার কথা ছিল, এখন 8:30 গিয়ে পৌঁছলো। তো কেমন লাগলো আমাদের এই ভিডিও সিরিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখতে থাকবে আমাদের চ্যানেল। এরপর আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো জায়গায় আমাদের করার ইচ্ছা রইল। তো এইভাবে আমাদের সাপোর্ট করে যাবেন। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।